আবু সাঈদ, মুগ্ধ ও অগণিত শহীদ ও আহতদের আত্মদানের বিনিময়ে বাংলাদেশ এক নতুন পরিবর্তনের পথে প্রবেশ করেছে। উচ্চারিত হয়েছে, উন্মোচিত হয়েছে নতুন স্বপ্ন, মর্যাদা, ইনসাফ, অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল সমাজ, রাষ্ট্র, অর্থনীতি বিনির্মাণের। কিন্তু এগুতে হবে সুনির্দিষ্ট পদক্ষেপ, চিন্তা ও সংস্কারের মাধ্যমে। সংস্কার উচ্চারিত হয়েছে বটে, তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে প্রয়োজন কার্যকর প্রশাসন। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখে আসি সাধারণ মানুষ রাষ্ট্র থেকে সেবা পাওয়ার বিষয়ে তাদের অভিজ্ঞতার জগৎটা কেমন, তারপরেই আমরা আলোচনায় প্রবেশ করব। আমরা যে কোনো কাজে, যেরকম আমরা বিআরটিএতে গেছিলাম, সেখানে যা দেখি একটা লাইসেন্সের জন্য আমরা নিজে চেষ্টা করি। চেষ্টায় দেখি যে তাদের সাথে তাদের একটা লিঙ্ক আছে, যে আমরা টেবিলে গেলে বলে এখন হবে না, পরে আসবেন, আবার পরে গেলে বলে আবার পরে আসবেন, মানে এই যে একটা ভোগান্তি। পরে দেখা যায় ওরাই আবার বলে যে দালাল আছে, দেখেন বাইরে লোক আছে, অমুক আছে। তখন এদের মাধ্যমে আমরা এই বিআরটিএতে এই দালালের হাত ধরে তারপরে কাগজ করা লাগে। বিআরটিএতে আমার স্টেশনের সময় যাওয়ার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, যে ওখানে একটা ইনফরমেশনের জন্য প্রথম নিচতলায় গেলাম, নিচতলা থেকে দোতলায় পাঠালো, এক ডেস্ক থেকে আরেক ডেস্কে, ওখান থেকে আবার নিচতলাতেই পাঠালো। মানে এই যে একটা ইনফরমেশনের জন্য আমি কিন্তু ঘুরে ঘুরে একই জায়গায় আসলাম, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা না। আমার কিন্তু প্রথমেই তিনি ইনফরমেশনটা দেওয়া উচিত ছিল। সাধারণ মানুষ আমরা যখন একটা সরকারি দপ্তরে যাই, তখন গিয়ে আমরা বুঝতে পারি না, সেই জায়গায় অনেকটুকু টাইম আমাদের নষ্ট হয়। তো এই টাইমটুকু কেউ না কেউ আপনাকে কমিয়ে দিচ্ছে, সেই জায়গায় ব্রোকারটা চলে আসছে। তো ব্রোকারের কাছে গেলে আপনার টাকা খরচ হবেই, সেই জায়গায় অতিরিক্ত টাকা আমার ব্যয় করতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কাজে। সরকারি সেবাগুলো অবশ্যই আমাদের জন্য সহজলভ্য, কিন্তু সরকারি যেগুলো কর্মকর্তা আছে তারা সহজে কাজ করতে চায় না, টাকা ছাড়া কোনো কাজই করতে চায় না। রিসেন্টলি যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট প্রোভাইড করা স্টার্ট করা হয়েছে, এই প্রক্রিয়াটাও অনেক হ্যাসেল। আমার কিন্তু অলরেডি বার্থ সার্টিফিকেট আছে, বাট নতুন করে যেহেতু ডিজিটাল বার্থ সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, এটা গ্রহণ করা হ্যাসেল। আমি প্রথমত আমার বার্থ সার্টিফিকেটটা সার্চ করে অনলাইনে পাইনি। এখন নতুন করে অ্যাপ্লাই করতে হলে আমাকে একবার সিটি কর্পোরেশন অফিসে যেতে হবে, দেন ওখান থেকে আবার আরেকটা সরকারি অফিসে যেতে হবে। এরকমটা তো হওয়া উচিত না। আমার যেহেতু আছে, আমার মনে হয় যে ওটার উপর বেস করে আমার নতুনটা ইস্যু করা উচিত। না, ডিজিটাল যে আস্থা ইয়েটা আছে, এটার উপর আমরা আস্থা এখন রাখতে পারতেছি না। কারণ ডিজিটাল সরকার যে ব্যবস্থা করছে এটার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কারণ ওখানেও তো দুর্নীতি আছে। হয়তো লোকটাও অ্যাসাইন করা হয়েছে, কিন্তু কাজটা হচ্ছে না। সবচেয়ে বড় যে প্রবলেমটা আসলে সলভ করা দরকার, সেটা হচ্ছে দালালদের সরানো দরকার। যেগুলো লোক চলে না, মনে করেন এমন বয়স হয়ে গেছে যে একটা কাজ করতে মনে করেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, ওই জায়গায় ভালো লোক দিলে আমরা কাজের সেবা এবং মানটা ভালো পাবো। পুলিশই সবসময় দেখি আমাদের আশপাশে যে কোনো আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারাই নিয়োজিত। তারা যদি একটু নৈতিকতার সাথে, একটু মানবিকতার সাথে যদি এই প্রবলেমগুলো ডিল করে আমাদের সাধারণ মানুষের, তাইলে আমার আসলে দেশের ভিতরে এক মুহূর্ত ভয় লাগার কোনো কিছু নেই। আমি 100% সেফ অ্যান্ড সিকিউরড মনে করবো নিজেকে। সংস্কার এই মুহূর্তে জাতি এবং দেশের একটা গভীর আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাধারণ মানুষের এই যে বক্তব্যগুলো শুনলাম, সেখান থেকে এটা পরিষ্কার যে সংস্কার মানে কোনো শুধুমাত্র কাগুজের নীতির পরিবর্তন নয়। সাধারণ মানুষের অভিজ্ঞতা দেখাচ্ছে যে সেবা পেতে হলে এই যে দালাল নির্ভরতা এবং হয়রানিমূলক প্রক্রিয়া, এগুলোর শেকড় এত গভীর, এগুলোকে নজরে আনা দরকার এবং এগুলোকে পরিবর্তন করলেই সংস্কার বিষয়টা আসলে বাস্তবতা পাবে। বিশেষ করে সাধারণ মানুষের অভিজ্ঞতার জগৎটা তখন উন্নত হবে। আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন জনাব জালাল আহমেদ। উনি এই মুহূর্তে চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং প্রাক্তন অতিরিক্ত সচিব। জালাল আহমেদ, আপনাকে স্বাগতম এই আলোচনায়। আপনি তো বিভিন্ন পর্যায়ে আপনার অভিজ্ঞতা আছে, আমরা হিসাবে বিভিন্ন পর্যায়ে।
এই যে দালাল নির্ভরতার যে বিষয়টা, এটা আসলে কেন হতে হচ্ছে? এই যে আমরা কেন সাধারণ মানুষ যেখানে সেবা পাওয়ার কথা সেখানে গেলেই কেন পাচ্ছেন না, এই যে এইটা নিয়ে আপনার চিন্তাটা একটু শুনতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা অ্যাটিচিউড যেটা বলে সরকারি দফতরের যে ক্লায়েন্টের প্রতি যে অ্যাটিচিউড, যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে স্যার পাল্টায়নি খুব একটা। আমার অত্যন্ত প্রিয় ছিলেন ডক্টর আকবর আলী খান। ওনার একটি বই পরার্থপরত অর্থনীতি, যেখানে বলা আছে সরকার হইল কাল, খিল জমি লিখে নাল, বিনা উপকারে খায় ধুতি। অর্থাৎ তখনও ব্রিটিশ আমলেও কিন্তু মানুষ সার্ভিস পেত না। আমরা যদি সংস্কারের কথা চিন্তা করি, কাগজের সংস্কার না, আপনি যেটা উল্লেখ করলেন, বাস্তবিক যদি সংস্কার আমরা চাই, অনেকগুলো বিষয় সংস্কার করতে হবে। আমি যদি মোটা দাগে বলি যে আমি বেশ কিছু আইন এবং বিধিবিধান আছে, লিগাল যে সাইড, এখানে স্যার সংস্কার প্রয়োজন হবে। স্ট্রাকচারাল যেটা আছে, কাঠামোগত সংস্কারের প্রয়োজন হবে। প্রসিডিউরাল সংস্কারের প্রয়োজন হবে। ব্যবহার যেটা, এটার সংস্কারের প্রয়োজন হবে। আমরা যদি দেখি বিআরটি এর কথা এখানে আসলো, পাসপোর্ট অফিসের কথা আসলো, আমি যেটা সাধারণভাবে চিন্তা করি যে একটা পাসপোর্ট অফিস বা একজন কর্মকর্তা আসলে কতজনকে সেবা দিতে সমর্থ, এটা আমরা কখনো এম্পিরিক্যালি পরীক্ষা করে দেখেছি কিনা। আমি একসময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন আমি সরকারের কাছে একটা প্রস্তাব করলাম যে একজন ম্যাজিস্ট্রেট 400 মামলার চেয়ে বেশি বিচার যদি করে, এটা সুবিচার হওয়ার সম্ভাবনা কম। সো there should be flexible number of magistrate in Dhaka court. আমরা মূল একটা সমস্যা দেখছি যে যোগ্যতাকে, মেধাকে সেই হিসাবে আমরা মূল্যায়ন করছি না সাধারণভাবে। এই জায়গাটা আপনি কেমন দেখেন যে এই যে যোগ্যতা এবং মেধাকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে তো কার্যকর প্রশাসন তৈরি কঠিন হবে। আমরা যদি আইনে বদলাই, আইন পরিবর্তন করি, যুগোপযোগী করি, যেটা বলা হচ্ছিল একসময় প্রশাসনকে মানুষের দোরগোড়ায় নেওয়া, সেটা নিয়ে যদি আমরা সিরিয়াসলি চিন্তা করি, মেধা এবং এখানে জ্যেষ্ঠতা দুইটা বিষয় আছে সরকারি দপ্তরে পদোন্নতির ক্ষেত্রে। একজন অফিসারের বা একজন কর্মচারীর কিন্তু কেপিআইগুলো ঠিক করা নাই সরকারি দপ্তরে। এখন তার পারফরমেন্স যদি আমি মূল্যায়ন না করি এবং মূল্যায়নের প্রেক্ষিতে যদি তাকে পুরস্কৃত আমি না করি এবং যদি অন্য বিষয় পুরস্কৃত হয়, তাহলে মেধা মূল্যায়িত হবে না। মিনিস্ট্রিগুলো যদি ক্লাস্টার থাকতো এবং অফিসারদের মুভমেন্ট যদি জেনারেলি ক্লাস্টারের মধ্যে হতো, তাহলে যে বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে তার চেয়ে বেশি দূরে যাওয়ার সুযোগ ছিল না। আমি একজন 81 ব্যাচের একজন অফিসারের কথা জানি, যিনি পরে অর্থ সচিব হয়েছিলেন। তিনি হেলথ ইকোনমিক্সে একটা পিএইচডি করে আসলেন। যে মডেলিং নিয়ে উনি পিএইচডি করলেন, সেই মডেলিং নিয়ে তখন অর্থ বিভাগ কাজ করছিল, বাট ওনাকে তখন বাইরে মফস্বলে একটা পোস্টিং দেওয়া হল এবং দ্যাট ওয়াজ টেকেন কেয়ার অফ। দেন হি ওয়াজ পোস্টেড ইন ফাইন্যান্স ডিভিশন বিকজ তার মেধাটা ওখানে কাজে লাগবে বলে। বাট জেনারেলি এটা হয় না। সরকারি দপ্তরে, মিনিস্ট্রিগুলিতে আমরা পারফরমেন্স যাচাই করি পার্সেন্টেজ দিয়ে, যে বাজেটের কত পরিমাণ, কত অংশ খরচ করতে পারলো, এবং যে মিনিস্ট্রি 80%, 90%, 98% খরচ করে, সেই মিনিস্ট্রি আমরা দক্ষ মিনিস্ট্রি মনে করি। কিন্তু আমরা কোয়ালিটেটিভ যে মানদণ্ড সেটি আমরা প্রয়োগ করি না। ফলে যেটা হয় যে আমি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, জুন মাসে আমরা দেখি স্যার 50-60% অর্থ জুন মাসে ব্যয় হচ্ছে, কিন্তু তার কোনো কোয়ালিটি যে ব্যয় যেটা বলে পারফরমেন্স অডিট যেহেতু আমাদের সিস্টেমে নাই, আমরা পারফরমেন্স যাচাই ওইভাবে করি না। তো আমরা শুরু করেছিলাম সাধারণ মানুষের অভিজ্ঞতা দিয়ে এবং আলোচনার মাধ্যমে উঠে আসলো আসলে আমাদের এই প্রশাসনিক সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার। যদি সত্যিকার অর্থে যেই লাল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা উন্মোচিত হয়েছে সেটা যদি নিশ্চিত করতে চাই, এই পরিবর্তনের পথে আমাদের এই গভীর শেকড় গড়া যেই বাধাগুলো, সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার জন্য সঠিক পদক্ষেপগুলো সম্মিলিতভাবে নিতে হবে। ধরে নাও আমরা 2-3 দিনের জন্য বাইরে বেড়াতে গেলাম, তখন পানির পাইপ ফেটে গেল আর সব পানি দেয়ালে এসে পড়তে থাকলো। যখন আমরা ফিরে আসবো না তখন ম্যাডাম, তখনও হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। সুপার হিট।
বাড়ির দেয়াল যেন সুপার হিট মসৃণ টেক্সচার একদম ফিট সুপার কিট প্লাস মানে সুপার হিট দেয়াল ফেসিং এর এলিগেন্ট লুক দেয়ালে সুপার কিট প্লাস হোক বাড়ি নির্মাণে কিসের টেনশন সুপার কিট প্লাসে সব সলিউশন সুপার কিট প্লাস সুপার কিট বাড়ির দেয়াল যেন সুপার হিট সুপার কিট প্লাস সুপার কিট বাংলাদেশের 1 নম্বর ফেয়ারফেস সিমেন্ট সুপারক্রিট প্লাস, যা আপনার বাড়িকে দেয় আভিজাত্য এবং নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। শুনো, যেমন সিনেমার ক্লাইম্যাক্স সিনে দেখা যায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আরে না ম্যাডাম, কিছুই হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। কার্যকর প্রশাসনের পথে এগুতে হলে অন্যতম একটি বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের ঔপনিবেশিক উত্তরাধিকার। রাষ্ট্রে যারা পরিচালনা করেন, কর্মরত আছেন, তাদের সমাজের অন্যান্যদেরকে প্রজা হিসেবে চিন্তা করার একটা মানসিকতা, এই যে প্রভু প্রজা মানসিকতা, এটা কিন্তু ঔপনিবেশিক সংস্কৃতিরই ধারাবাহিকতা। সেই যে ব্রিটিশরা চলে গেল 1947-এ, বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ, এখনও কিন্তু লাল ফিতার দৌরাত্ম্য অত কমেনি। এই যে স্যার সংস্কৃতি, স্যার বলার বাধ্যবাধকতা, স্যার বলার যে মানসিকতা, এটা থেকেই কিন্তু সেই ঔপনিবেশিক উত্তরাধিকারের বিষয়টা আমাদের সামনে চলে আসে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব, যাতে করে প্রশাসনিক সংস্কার বা আমরা যে কার্যকর প্রশাসনের কথা বলছি, সেখানে কিভাবে এই গভীরভাবে গেড়ে বসা ঔপনিবেশিক সংস্কৃতি থেকে এই বাংলাদেশ যেটা পরিবর্তনের পথে হাঁটছে তাকে মুক্ত করা যায়। পরিবর্তনের পথে বাংলাদেশ, এই পথে অন্যতম লক্ষ্যমাত্রা হচ্ছে কার্যকর প্রশাসন। আমরা এই পথে এগুবার বিষয়ে তিনটি বড় সমস্যা বা বিষয়ের শুনলাম। তো এই আলোচনার জন্য অনেকটা এক ধরনের বলা যায় যে সংসদীয় বিতর্কের আমেজে আজকে আমরা এই পর্বটা সাজিয়েছি, এই শেষ পর্বটা। এই যে ইনক্রিমেন্টাল বা ধাপে ধাপে অগ্রগতির পক্ষে রয়েছেন, আমার ডান হাতে দুজন আছেন, ডক্টর আইয়ুব মিয়া, উনি সাবেক সচিব, এই মুহূর্তে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সিইও এবং জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য। আরেকজন আছেন ডক্টর ওয়ালিউর রহমান, উনি হচ্ছেন রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। বৈপ্লবিক সংস্কারের পক্ষে আছেন আমাদের এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা শুরু করি। আমরা জানি যে সবাই উপলব্ধি করছি লাল জুলাইয়ের প্রেক্ষিতে কোন পথে এগুলো সবচেয়ে বেশি কাজ দিবে, সেগুলো বিতর্কের মাধ্যমে উঠে আসবেন। আজকেও ওই বিতর্কেরই একটা অংশ আমরা করছি। তো ডক্টর আইয়ুব মিয়া, আপনার অভিজ্ঞতা, আপনি তো ছিলেন বিভিন্ন পর্যায়ে এবং কমিশনের সদস্য এখন, আপনার দৃষ্টিতে এগোবার পথটা কি, কিভাবে চিন্তাটা করা দরকার? ধন্যবাদ স্যার। আমি স্যার আপনার ওই শুরুতে যে একটা কথা বলেছেন যে আসলে ঔপনিবেশিক মানসিকতা, আসলে আমাদের যে আধুনিক যে জনপ্রশাসন বা আমাদের সাধারণ পরিবেশে অনেকে বলি আমলাতন্ত্র, এটার সূত্রপাত তো ব্রিটিশদের মাধ্যমে। তাদের ছিল একটা কলোনিয়াল মাস্টার হিসাবে, তারা প্রভু হিসাবে এবং রাজস্ব আদায় করে তারা ধন সম্পদ বিত্তশালী হওয়ার জন্য সে ধরনের একটা আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি তারা গড়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু একটা স্বাধীন দেশের জন্য যে ধরনের উপযোগী নাগরিক সেবা দেওয়ার জন্য নাগরিকদের অংশগ্রহণের ভিত্তিতে একটা ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা, সে কাজটা কিন্তু আমরা 47-এ পাকিস্তান হওয়ার পরেও আমরা পুরোপুরি করতে পারিনি। কারণ একই ধরনের মানসিকতাই ছিল। 1971 সালে আমরা যখন আবার স্বাধীন হলাম, তখনও কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। যে কলোনিয়াল লেগাসি, তার মধ্যে খুব একটা পরিবর্তন আসেনি। এখন আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের এখন আমরা সবাই কিন্তু পরিবর্তন চাই, এ ব্যাপারে আমরা একমত। সবাই ফিল করছি এখানে একটা পরিবর্তন আনা দরকার। তার মানে একদিন যে কলোনিয়াল প্যাটার্নের যে জনপ্রশাসন, সেটা আমাদের জন্য পুরোপুরি কাজ করছে না,
আপনি স্যার দুটো কথা বলছেন, একটা বৈপ্লবিক পরিবর্তন আর একটা হলো ইনক্রিমেন্টাল। এখানে জনপ্রশাসন যারা পণ্ডিত তাদের মধ্যে একটা থিওরিটিক্যাল আলোচনা আছে যে যখন লিডারশিপ এবং ওভারঅল এনভায়রনমেন্ট ফেভারেবল হয় তখন যাওয়া উচিত একটা কম্প্রিহেন্সিভ রিফর্মের জন্য। আমাদের দুটার মিক্স করতে হবে, আমাদের কম্প্রিহেন্সিভ সংস্কারই করতে হবে, কিন্তু আমাদের শর্ট টার্ম একটা বৈপ্লবিক দৃষ্টিকোণ থেকে কিছু কাজ দ্রুত করে ফেলতে হবে এবং বাকিটা পরবর্তী যে রাজনৈতিক নেতৃত্ব যখন আসবে তারা একটা ইনক্রিমেন্টাল একটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবেন। আমার বিবেচনায় 4-5টা দিক আছে। নাম্বার 1, আমাদের কতগুলো আছে লিগ্যাল বিষয়। আমাদের দেশে শত শত আইন আছে, এর মধ্যে আমি মনে করি যে অধিকাংশ আইনই আসলে জনকল্যাণের জন্যে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটার ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, অর্থাৎ যেগুলো রিয়েলি জনকল্যাণে নয় এবং জনবান্ধব নয় সেটা সংস্কার করতে হবে এবং সেটাকে আগে আইডেন্টিফাই করা দরকার। আরেকটা হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার করা দরকার আছে। যেমন আমাদের 60-65 বা 70 জন মন্ত্রী, এটা কি আদৌ দরকার আছে? এতগুলো মন্ত্রণালয় কি দরকার আছে? অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো খুব কার্যকর নয়, মানে কোনো অ্যাক্টিভিটি অত বেশি না, সেটাকে স্কুইজ করে আনা দরকার। আবার নতুন নতুন আধুনিক প্রেক্ষাপটে আরও নতুন দপ্তর বা মন্ত্রণালয় করার প্রয়োজন হতে পারে, সেরকম কাঠামোগত সংস্কার দরকার। আবার অনেক জায়গায় জনবল বেশি আছে, অনেক জায়গায় কম আছে, এটাকে রেশনালাইজ করা দরকার, যৌক্তিকীকরণ করা দরকার। আর একটা হচ্ছে স্যার, আমাদের এখানে কিন্তু এই যে আমলাতন্ত্রের লাল ফিতা যেটা বলে রেড টেপ, অর্থাৎ আমাদের যে ডিসিশন মেকিং প্রক্রিয়া, অর্থাৎ পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেমের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন করা দরকার। এবং আরেকটা হচ্ছে আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা অনেক কিছুকে আমরা ইজি করতে পারি, কিন্তু এটা এখন পর্যন্ত সমগ্র মানুষের কাছে কিন্তু পৌঁছায়নি। অ্যান্ড ফাইনালি যেটা হার্ডেস্ট থিং এবং সফটওয়্যার, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের পরিবর্তন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমাদের অ্যাটিটিউডের পরিবর্তন। এটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং এটাই আমি মনে করি এটাই সবচেয়ে কঠিন কাজ। ধন্যবাদ। সো ডক্টর ওয়ালিউর রহমান, আপনি তো একজন এক অর্থে স্পেশালিস্ট, আমরা এগোবো কোন পথে, এটা ব্যাপারে আপনার অভিজ্ঞতা থেকে কিছু যদি শেয়ার করেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে হচ্ছে কি যে আমাদের ব্যুরোক্রেটিক রিফর্ম যে কথাটা বলছিলেন, সেটা আসলে এটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা সবসময় চলতে থাকবে। ভবিষ্যতে আমরা যখন ডেভেলপ কান্ট্রি হব কোনো এক সময় আরও রিফর্ম হবে। এখন আমাদের যেটা হচ্ছে যে আমাদের এই ইন এ ওয়ে গত বেশ কিছু বছর আমরা কিন্তু সিটিজেনসদের ট্রাস্টটা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। সিটিজেন ট্রাস্টটাকে আবার বিল্ড করার জন্য, তাদের কথাগুলি যেন আমরা শুনি, সেই ধরনের একটা সিচুয়েশন আমাদের গভর্নমেন্ট সিস্টেমে তৈরি করতে হবে। ট্রাস্টটাকে বিল্ড করার জন্য আমাদের সিটিজেনদেরকে মোর অ্যান্ড মোর আমাদের সরকারি কাজগুলিতে ইনভলভ করতে হবে, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে এফিসিয়েন্সিটা আমাদের বাড়াতে হবে। যেমন ধরুন আমাদের কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে একটু ডিলে হয়ে যায়। আপনি রেড টেপিজমের কথা বললেন, আমাদের দেখা যাবে যে আমাদের স্লোলি যেন অথরিটিটা আমরা আস্তে আস্তে যেন ডেলিগেট করতে পারি। এই যে ডেলিগেট করা খুব প্রয়োজন, কিন্তু আমাদের কি সার্বিক যে জনপ্রশাসন, আমরা রাজনৈতিক অতি কেন্দ্রীভূবনের কথা বলেছি, পলিটিক্যাল সেন্ট্রালাইজেশন চরমভাবে হয়েছে। এই জায়গায় আসলে আমরা কোথায় আছি এবং কিভাবে আমরা এই ডেলিগেশনের বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারি? তো আমাদেরকে যখন ডেলিগেট করতে হবে, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হাউ উই আর ডেলিগেটিং দি অথরিটি। ডেলিগেশনও থাকতে হবে, উপর থেকে এক ধরনের মনিটরিংও থাকতে হবে যে এই ডেলিগেশনের ফলে যে অথরিটিটা ইউজ হচ্ছে সেটা ট্রান্সপারেন্টলি ইউজ হচ্ছে কিনা। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, মানে এই ডেলিগেশন এবং মনিটরিং, এই দুইটা প্রক্রিয়া কিন্তু এই যে কার্যকর প্রশাসন যদি পেতে হয়, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সার্বিকভাবে মনিটরিংয়ের জায়গাটা আরও দুর্বল হয়ে আসছে। যেমন শিক্ষা বিভাগে আগে কিন্তু ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ ছিল, তারা কিন্তু মাঠে মাঠে ঘুরতো। যারা উঁচু পদে আছেন তারা মাঠে যাওয়ার ব্যাপারে এক ধরনের অনীহা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের ব্যুরোক্রেসিক সিস্টেমে একটা জিনিসে আমাদের একটু চিন্তা করা লাগতে পারে, যা দেখা যাচ্ছে ওই যে রেড টেপিজমের কথা বললেন, গ্র্যাজুয়ালি যাতে আমাদের ব্যুরোক্রেটিক অ্যাপ্রুভাল প্রসেসগুলিকে আমরা যেন স্টেপসগুলিকে কমায় নিয়ে আসতে পারি। বাট একটা লং টার্ম যদি আমরা চিন্তা করি, যে লং টার্মে আমি ব্যুরোক্রেসিটাকে কোথায় দেখতে চাই, আফটার 20 ইয়ার্স, আফটার 25 ইয়ার্স কোথায় দেখতে চাই? ব্যুরোক্রেসিটাকে আমরা দেখতে চাই যে একটা স্পেশালিস্ট বেসড ব্যুরোক্রেসি হোক। এখনই আপনি যদি স্পেশালাইজড ব্যুরোক্রেসিতে যান, এটা এই ড্রাস্টিক চেঞ্জটা আমরা কোপ করতে পারবো না। আমাদের গ্র্যাজুয়ালি যাতে 20-25 ইয়ার্সে স্পেশালিস্ট বেসড, আবার স্ট্রিক্টলি স্পেশালিস্ট বেসড হলে আবার দেখা যায় এক ধরনের ব্যুরোক্রেসির মধ্যে এক ধরনের রিজিডিটি চলে আসতে পারে। আমাদের সবার মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট আসতে হবে ইনসাইড দ্য ব্যুরোক্রেসি,
অ্যান্ড উইথ দ্য সিটিজেন। আমাদের ট্রাস্টটা নাই হয়ে গেছে, মিউচুয়াল ট্রাস্টটাকে বিল্ড করতে হবে থ্রু অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন যে ট্রাস্ট, এটা বিল্ড করা অত সহজ নয়, কারণ এটা একটা কাগজে ঘোষণা দিলাম, সেটাতে ট্রাস্ট অ্যাকচুয়ালি হবে না। আমি এখন ব্যারিস্টার ফজল আপনার কাছে আসছি। আপনি তো রাজনৈতিক পরিমণ্ডল থেকে জিনিসটা দেখছেন এবং আপনি জনগণের আরেক কাছে আছেন, আপনি বুঝতে পারছেন যে আসলে এই যে রাষ্ট্র এবং সমাজ, এই যে আন্তঃসম্পর্ক, সেই জায়গায় তো কার্যকর প্রশাসনের ভূমিকা রাখার বিষয় আছে। ইনক্রিমেন্টাল ভার্সেস কম্প্রিহেন্সিভ, এইভাবে যদি চিন্তা করি, প্রয়োজনটা আপনি কিভাবে অনুভব করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমার আসলে কোনো ব্যুরোক্রেসি নাই, ছিল না, কখনোই ছিল না। এখন ব্রিটিশ কলোনিয়ালিস্টদের জায়গা থেকে তার ব্যুরোক্রেসি কেন দরকার? দুইটা কারণে দরকার। একটা হচ্ছে যে তার কলোনিটাকে ধরে রাখার জন্য ন্যূনতম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেবল রাখা দরকার, ন্যূনতম। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স রেভিনিউ। আবার এই ট্যাক্স কালেকশনের জন্য তার কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়েছে, তার কিছু রাস্তাঘাট করতে হয়েছে, রেল করতে হয়েছে, বন্দর করতে হয়েছে, এটা। কিন্তু তার দিন শেষে এই জনপদ থেকে, এই জনপদের মানুষ থেকে রেভিনিউ কালেকশন করা ছাড়া তার আসলে কোনো এক্সপেকটেশন ছিল না যে তার জীবনমান উন্নয়ন করবে, এটা সেটা। কিন্তু রাষ্ট্র যখন আমরা তৈরি করলাম, আমরা কিন্তু একটা আকাঙ্ক্ষা পত্র নিয়ে করেছি যে আমরা এই দেশের, তখনকার যে বলা হয়েছে উই দ্য পিপল, তো সেই আকাঙ্ক্ষা পত্রের জায়গাটাতে এটা কাগজে রয়ে গেছে। এই গরু কিতাব থেকে আর গোয়ালে আসে নাই। কাকে দায়ী করবে এটার জন্য ফাউন্ডিং ফাদার্সরা দায়ী, যারা রাষ্ট্র বানানোর স্ট্রাগলটা করেছেন। তারা হচ্ছে এই জন্য। তারপরে তো 53 বছর গেছে, আরো অনেকে মাঠে আসছেন, বর্তমানেও আপনারাও মাঠে আছেন। কিভাবে দেখবেন দায়িত্বটা? কিভাবে দেখবেন? দায়িত্বটা কালেক্টিভ ফেলিয়ার, কোনো সন্দেহ নাই, বাট ইটস সাকসেসিভ গভর্নমেন্টসের ফেলিয়ার আছে এখানে। এবং দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছেন, এই দেশের যারা এমপি মন্ত্রী ছিলেন, তাদের 99% এই রাষ্ট্র, এই সংস্কার, কাঠামো, ব্যুরোক্রেসি অর এনি আদার ইনস্টিটিউশনস, তারা কিছু বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। দে আর নট সিম্পলি বদার্ড। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের ফার্স্ট এই কনক্লুশনে আসতে হবে, উই নেভার হ্যাড এ ব্যুরোক্রেসি। তো আমরা দেখেছি যে কীভাবে ব্যুরোক্র্যাটরা মিনিস্টারদেরকে এবং প্রাইম মিনিস্টারদেরকে এক্সপ্লয়েট করে এবং ম্যানিপুলেট করবার চেষ্টা করে। তো এখন এইটা হচ্ছে এই ক্ষমতার ভর কেন্দ্রের একটা মানে একটা নড়াচড়া সবসময় থাকে, একটা লড়াই, একটা দ্বন্দ্ব, কে ভালো বোঝে রাষ্ট্র, এই জায়গাটাতে একটা বিষয় থাকে। দ্বিতীয়ত একটা সংকট হচ্ছে এই রাষ্ট্রের, যে রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের বিভাজনটা পরিষ্কার না। কারণ এই দুইটা সরকারের তো হচ্ছে ভেহিকল হচ্ছে ব্যুরোক্রেসি। আমাদের এখনও ডিসাইসিভ কোনো কেন্দ্রীয় সরকারও যেমন নাই, স্থানীয় সরকার নাই। এক্সাম্পল দিই, আমাদের স্থানীয় ইউনিট দেখেন, আমাদের একটা ইউনিয়ন পরিষদের একটা মেম্বার আছে, ওখানে আবার একটা চেয়ারম্যান আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে। পৌরসভাতে কাউন্সিলর আছে, মেয়র আছে, সিটি কর্পোরেশন আছে। এবং এদের প্রত্যেকের আইন যদি পড়েন, দেখবেন যে অলমোস্ট সবাই একই গ্রামের একই রাস্তাটা করার দায়িত্ব ইউনিয়নেরও আছে, উপজেলারও আছে, পৌরসভারও আছে। তাহলে আমার একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে এতগুলো ইউনিট কেন লাগবে? তাহলে আমরা পলিটিক্যালি এখনও গভর্নেন্স ঠিক করতে পারি নাই যে আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কী করব, কীভাবে করব। কন্ট্রাডিকশনগুলো কোথায় দেখেন, আপনার দুইটা জেলাতে দুইটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমাদের জেলা পরিষদ নির্বাচিত হচ্ছে বেসিক ডেমোক্রেসি দিয়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা নির্বাচন করছে। উপজেলার আবার ডিসিএসপি আছে, কিন্তু জাজ আছে। আমাদের আইন বলছে যে আমাদের নির্বাহী বিভাগ নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনে থাকবেন। তারা কার অধীনে কাজ করছেন? ডিসিএসপি, ডিস্ট্রিক্ট জাজের বসকে। তারা কি এমপিরা তাদের বস? একটা জেলাতে তো 8 জন এমপি আছে, 6 জন এমপি আছে, কোন এমপি বস? টিএনও দেখেন দায়িত্ব পালন করছে, সে বলা হচ্ছে উপজেলার সিইও। এখন ওই উপজেলাতে উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদও আছে, সে মানে কার বস? এই যে কন্ট্রাডিকশনসগুলো আছে, এগুলো কিন্তু সার্ভিস ডেলিভারিতে আপনার প্রবলেম তৈরি করছে। এই বিষয়গুলো কতটুকু আলোচিত হচ্ছে? কারণ আমরা তো এখানে সমাধান চাই, আমরা তো শুধু বিশ্লেষণ এবং এক অর্থে ব্যাখ্যা নয়, সমাধানের পথে এগোতে চাই। তো আপনাদের মধ্যে এই বিষয়টা রাজনৈতিক মহলে, এই প্রশাসনিক সংস্কারের বিষয়টা নিয়ে খুবই সুচিন্তিত এবং টার্গেটেড আলোচনা কেমন হচ্ছে? অলমোস্ট ক্লোজ টু জিরো ফ্র্যাকশন আলোচনা হচ্ছে। এবং অলমোস্ট মোস্ট অফ দ্য দল যারা রাজনীতিতে তারা বোধ করছেন তারা ক্ষমতায় যাবেন অথবা একটা লার্জ পিস অফ দ্য কেক পাবেন, তাদের ভিতরে এই ডিসকাশনটা নাই এবং এই রাজনীতিটাই বাংলাদেশে নাই।
এখানে তৈরি হয়েছে যে এটা একটা জমিনদারি শাসন ব্যবস্থা, বংশীয় জমিনদারি চলতেছে, যার যার বংশ। এবং এই জমিনদারিটা শুধু কেন্দ্রে না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখবেন দাদা চেয়ারম্যান ছিল, বাপ চেয়ারম্যান ছিল, চাচা চেয়ারম্যান ছিল, ছেলে নাতি নাতনি। তো আমরা জানি যে রাজনৈতিক দল খুবই সঙ্গত কারণেই তারা বলছে যে একটা যৌক্তিক সময়ে একটা নির্বাচন প্রয়োজন ইত্যাদি। কিন্তু রাজনৈতিক মহলে বিশেষ করে জনপ্রশাসনের সংস্কার আপনি যেটা বললেন, এটা নিয়ে কি আরও বেশি আলোচনা বেগবান হওয়া উচিত নয়? ও সার্টেনলি, শুধু জনপ্রশাসনে রাষ্ট্রের প্রত্যেকটা স্টেক হোল্ডারের জায়গা থেকে তো আলোচনা হতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার স্টেক হোল্ডাররা কখনো রাষ্ট্রকে সার্ভিসের জায়গা থেকে দেখেন না। আমাদের যে জুলাই আগস্টের যে পরিবর্তন হলো এবং জন আকাঙ্ক্ষার তো একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষায় কি আপনি কি মনে করেন যে জমিদারি যে আকাঙ্ক্ষা সেটাকে একটা ধাক্কা দিয়েছে? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটাই তো ওয়ালে ওয়ালে স্লোগান চলে আসছে। এই যে দেশটা কারো বাপের না, এই আকাঙ্ক্ষা কিন্তু ৭১ আমরা বলেছি উই দ্য পিপল। আমাদের ঘরে ফার্নিচারে যখন ময়লা যায় তখন কিন্তু আমরা একটা ঝাড়ু দিয়ে এটা ঝাড়ি। রাষ্ট্রের ময়লা কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। চাওয়ার জায়গাটা খুবই পরিষ্কার একদম। তো আমরা এখনো চাওয়ার মধ্যে আবদ্ধ থাকাটা ঠিক নয়। আমাদের এখন সমাধানের চিন্তাগুলো আরও দ্রুত এগিয়ে নিয়ে আমরা আসছি। তো আমরা একটা কথা খুবই শুনি, এই যেমন অ্যাডমিন বলে একটা শব্দ, শর্ট হ্যান্ড, যে অ্যাডমিন হচ্ছে এক ধরনের জেনারেলিস্ট আছে, আবার এই যে স্পেশালিস্ট আছে। যেমন চট্টগ্রাম পোর্ট চালাতে হবে, কিন্তু সেটা তো এক ধরনের ম্যানেজমেন্টের আলাদা স্কিল দরকার। আবার সেবা সংস্থা কিছু আছে, সেখানে তো অ্যাডমিন। এই জায়গাটা কি একটা বড় ইস্যু হিসেবে আসছে কিনা, যে এই যে অ্যাডমিন এবং স্পেশালিস্ট তাকে মিলে কিভাবে আরও ঢেলে সাজানো যায়? না হলে ওই ক্ষমতা কুক্ষিগতর একটা প্রবণতাই হয়তো জোরদার থাকবে। এই বিষয়ে যদি একটু সংক্ষিপ্ত আমরা আলোচনা করি। রাইটলি বলেছেন, যেমন আপনি ব্রিটিশ আমলে ICS একটা ব্র্যান্ড ছিল এবং তারাই সব কিছু ক্ষমতায় ছিল। পাকিস্তান আমলে CSP, তারা কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করতে, মানে দে আর ভেরি ভেরি পাওয়ারফুল। এবং সামটাইমস মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্র্যাটস কোয়ালিশন করে তারা রাষ্ট্রকে মানে চিবিয়ে খেয়েছে। এরপরে বাংলাদেশ হওয়ার পরেও এটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ফর্মে এটা ছিল। এই সমস্ত বিষয়গুলো উত্তরণের জন্য 1981-এ ইউনিফাইড ক্যাডার সার্ভিস করা হয়েছিল, যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এবং প্রায় 26, 27, 28টা ক্যাডারের কথা করা হয়েছিল। কিন্তু এটার সবার প্রতি সম আচরণ বা ইনসাফপূর্ণ আচরণ করা হয়নি ইন টার্মস অফ দেয়ার প্লেসমেন্ট, দেয়ার প্রমোশন, তাদের ক্যারিয়ার বিল্ডিং, দেয়ার ফরেন ট্রেনিং অর লোকাল ট্রেনিং, সব কিছুর ক্ষেত্রেই, এবং ডেলিগেশন অফ পাওয়ার, ডেলিগেশন অফ অথরিটি, সবগুলোর ক্ষেত্রে ব্যালেন্স মেনটেন করা হয়নি। যে কারণেই আন্ত ক্যাডার বৈষম্যের প্রশ্নগুলো কিন্তু এসেছে। এটা সে ব্রিটিশ আমলে যা ছিল, পাকিস্তান আমলে যা ছিল, এখন প্রায় একই রকম, কম বেশি আছে। সেখানে আমরা একটু বিকেন্দ্রীকরণ করে উপজেলা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে গেছি। এখন আমরা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিছু সরকারি অফিসকে আমরা ডিসেন্ট্রালাইজ করেছি। কিন্তু এর মধ্যে একটা ভারসাম্য বিধান করা হয়নি। এটা না হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পরামর্শ 2000 সালে যে সংস্কার কমিশন ছিল, তারা কিন্তু বলেছিল যে মিনিস্ট্রিগুলোকে ডিফারেন্ট ক্লাস্টারে ভাগ করা। এই পার্টিকুলার ক্লাস্টারের জন্য স্পেশালাইজড লোক বা ক্যারিয়ার ব্যুরোক্র্যাট তৈরি করা যায়, সেটা ঘটেনি। আমি মনে করি এটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন দিক থেকে পরামর্শটা আসছে। আপনি যে কমিটির সদস্য, জনপ্রশাসন সংস্কার কমিটি, এই বিষয়গুলো এখানে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে? গুরুত্বের সাথে, বেশ গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে। একই সঙ্গে ক্লাস্টার করা প্লাস হচ্ছে যে মন্ত্রণালয়গুলোকে রেশনালাইজ করা, যে এতগুলো মন্ত্রণালয় দরকার আছে কিনা, এতগুলো ডিভিশন দরকার আছে কিনা, এটাকে মার্জ করা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু সেখানে কিন্তু আছে। আমাদের ক্যারিয়ার প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্যারিয়ার প্ল্যানিং আমার আসলে আমাদের ব্যুরোক্র্যাটদের মধ্যে থাকা উচিত, যে আগামী 10-20 বছরে বা একজন অফিসার যখন ঢোকে, তিনি যখন 30-35 বছর চাকরি করেন, তাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, এ ব্যাপারে আসলে একটা সুন্দর রূপরেখা প্রণয়ন করা দরকার। এটা রিফর্ম একটা গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা মনে করি। ধন্যবাদ। ডক্টর ওয়ালিউর রহমান, আপনার দৃষ্টিতে এই যে কার্যকর, ধরেন স্বল্প মেয়াদে আপনি কি কোনো পদক্ষেপ দেখছেন যেগুলো এই আকাঙ্ক্ষা পূরণে কিছুটা ভূমিকা রাখতে পারে? যে আপনি বললেন ডেলিগেশন, মনিটরিং বা স্পেশালিস্টদেরকে যোগ্য জায়গায় দেওয়া। আমাদের যে ট্রাস্টটা, যেটা আগে বলেছি, ট্রাস্টটা নাই। আমরা দেখা যাচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি থাকে কোনো গোষ্ঠী বা কোনো প্রফেশনালসকে একটা ঢালাওভাবে জেনারেলাইজ করে ব্লেম দিয়ে কর্নার করে ফেলা হয়, তার নিজেদের মধ্যে বিভাজন তৈরি হয়। সবাই তো আর খারাপ না। এইখানে আমাদের কিছু কাজ করার ব্যাপার আছে, যে আমরা শর্ট টার্মে কাজ করি, যে আমরা ট্রাস্টটা বিল্ড করি, আমরা কাউকে যেন না জেনে
নিরাপদ মানুষকে যেন ব্লেমের খাতায় না আনি। সবাই তো আর খারাপ নাই, যেটা আগে বললাম যে এই পরিবর্তনে গভর্নমেন্ট অফিসাররা নিশ্চয়ই তাদেরকে শুদ্ধি করবেন। তো আমরা প্রশাসনিক সংস্কারের কথা বললেও তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র টেকনিক্যাল পদক্ষেপ নয়, এই যে ট্রাস্ট বিল্ডিং, যেটা অনেকটা এক ধরনের রাজনৈতিক একটা কাজ। তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে ট্রাস্ট বিল্ডিং বলি, বা আপনি কোথায় দেখছেন যে স্বল্প মেয়াদে বা মধ্যমেয়াদে গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলোতে হাত দেওয়া দরকার এবং কারা হাত দিতে হবে? আমাদের এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিশাল হাতির সাইজ আছে, এটার কোনো প্রয়োজন নাই। জনপ্রশাসন নামে কোনো মন্ত্রণালয় কোনো প্রয়োজন নাই। এটা আজকে শাটডাউন করে দিলে দেশে কোনো ক্ষতি হবে না। আমাদের যেটা দরকার, এই যে সেন্ট্রাল রিক্রুটমেন্ট যে প্রসেস, এই প্রসেসটা বাতিল করে দিতে হবে। এটা একটা ভুল ফ্লড প্রসেস। এটা যেটা করা দরকার সেটা হচ্ছে আপনি সিভিল সার্ভিস পুল অ্যাপয়েন্টমেন্ট করবেন। আপনি একটা ধরেন, আমার কি দরকার, আমার নেশনের অ্যাভারেজ কগনিটিভ ইন্টেলিজেন্স হচ্ছে 73, 77, 79, ডেভেলপ কান্ট্রিতে এটা 90-এর উপরে। তাহলে আপনি একটা কগনিটিভ জাজমেন্ট করতে হবে যে এই রাষ্ট্রকে অ্যাডমিনিস্টার করবার জন্য আপনার কি মানের লোক দরকার। সেই মানের লোকগুলোকে আপনি সিভিল সার্ভিসে পুলের ভিতরে অ্যাপয়েন্টেড করে ফেলবেন। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপয়েন্টমেন্ট লোকাল বিজ্ঞাপনের মাধ্যমে হবে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞাপন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন নিজে করবে। এক্সাম্পল ধরেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে 5 জন ডাক্তার লাগবে, কনসালটেন্ট ডক্টর লাগবে তার অধিদপ্তরে, তিনি বিজ্ঞাপন দিয়ে দিবেন। যিনি পুলে অলরেডি ডক্টর হিসেবে রেজিস্টার্ড আছেন, তিনি হয়তো গ্রামীণ ফোনে কাজ করেন এখন, তিনি আবেদন করবেন আমার রংপুরে ডিসি লাগবে। আপনি ডিসির যে টার্মস অফ রেফারেন্স আছে, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন করে বিজ্ঞাপন দিয়ে দেবেন যে আমার 5টা ডিসি লাগবে। যিনি হয়তো এখন বিদেশেও থাকেন, আমার হাজার হাজার লাখ লাখ মানুষ বিদেশে থাকে, আমার পরিচিত বন্ধু বান্ধবরা ইউরোপে আমেরিকাতে সিভিল সার্ভেন্ট আছে। সে যদি মনে করে যে আমি ডাউনিং স্ট্রিটের চাকরিটা ছেড়ে দিয়ে এসে আমি রংপুরের ডিসি হব, সে অ্যাপ্লাই করুক। সে যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে, সে ওখানে অ্যাপ্লাই হবে। টোটাল রিক্রুটমেন্টটা হচ্ছে একটা ফ্লেক্সিবল জায়গাতে ফ্যাসিলিটেট করা দরকার। এরপরে দেখেন, পৃথিবীর অনেক দেশে আছে সিভিল সার্ভিস ইউনিভার্সিটি আছে। আপনি চাইলে ম্যাট্রিকের পরে, ইন্টারের পরে তাকে অ্যাসেসমেন্ট করে তাকে সরাসরি এনডিসির মতো কোর্সে পাঠিয়ে দিবেন 4 বছরের জন্য। বাংলাদেশে একটা ছেলে অনার্স মাস্টার্স করার পরে বিসিএস এর প্রিপারেশনটা শুরু করে, তাতে এখানে আবার 2-3 বছর লেগে যায়। বয়স এবং কগনিটিভ ইন্টেলিজেন্স কিন্তু তখন এটা কমে যায়। কিন্তু এগুলোর জন্য রাজনৈতিক ক্যাপিটাল দরকার, রাজনৈতিক মহলের মধ্যে একটা ঐক্যমত দরকার, কারণ না হলে প্রশাসনিক এককভাবে তারা এটা করা সম্ভব না। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা যেটা শুনলাম, একটি পয়েন্ট আসলো যে এই যে প্রশাসনিক সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সত্য কথা, কিন্তু আবার কিছু সময় একটু বড় ধরনের উদ্যোগেরও প্রয়োজন হয়। প্রশাসনিক ক্ষমতা নিয়ে যেটা শুনলাম যে এটা ডেলিগেশনের একটা বিষয় আছে, কেন্দ্রীভূত করার যে প্রবণতা সেটা বাদ দিয়ে ডেলিগেশন, কিন্তু যাদেরকে ডেলিগেট করা হলো তারা ঠিকমতো কাজ করছে কিনা মনিটরিং সিস্টেমটাও খুব জরুরি। এবং মনিটরিং সিস্টেমটা শুধু অফিসে বসে হবে না, এটা মাঠ পর্যায়ের মাধ্যমে মনিটরিংটা কার্যকরভাবে করাটা দরকার। সেবা দেওয়ার যে মানসিকতা, এটা কিভাবে জোরদার হতে পারে? আমরা অনেক কিছু শুনেছি যে অযৌক্তিক কাগজের বোঝা মানুষের উপর, এটা কিন্তু একটা ঔপনিবেশিক সংস্কৃতিরই একটা ধারাবাহিকতা। এখানে আমাদেরকে সুচিন্তিতভাবে পরিবর্তনগুলো মাথায় আনা দরকার। আমাদের এখানে যোগ্যতাকে অবশ্যই সঠিকভাবে, এই যে কাঠামোগত সংস্কারের বিষয় কিন্তু বিগ টিকেট আইডিয়া, এগুলোকে কিন্তু মাথায় নিতে হবে। তবে আরেকটা বিষয় খুব জোরালোভাবে আসছে, সেটা হচ্ছে যে এই যে ট্রাস্ট, এই ট্রাস্ট বিল্ডিং। আপনি রাস্তা করতে যাচ্ছেন, অ্যাকুইজিশন করছেন, স্থানীয় মানুষের সাথে কি যোগাযোগটা হয়েছে কিনা সঠিকভাবে, আপনি অন্য কোনো একটা সিদ্ধান্ত নিলেন এবং তার কোনো অভিযোগ আছে, সেই অভিযোগ নিষ্পত্তিটা সঠিকভাবে হচ্ছে কিনা, নাকি মানুষ দুয়ারে দুয়ারে ঘুরবে যে আমার অভিযোগটা কে নিবে অ্যাকচুয়ালি। সো এই জায়গাগুলো খুবই জরুরি। এবং আই থিঙ্ক শেষ পয়েন্টে যেটা আসছে, বিশেষ করে রাজনৈতিক মহলের কথা বলবো, যে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পরিবর্তনের পথে কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টাই দরকার। এটা আমলাতন্ত্র বা জনপ্রশাসনে যারা জড়িত তারা এককভাবে এগুলো করতে পারবেন না। এবং আমি সেই জন্য আপনাকে আবারও অনুরোধ করব, আপনি দরকার হলে ব্যক্তিগত উদ্যোগে একটা করেন, যে রাজনৈতিক মহলে শুধু ওই যে জমিদারি উত্তরাধিকার পেলাম ওই মানসিকতা থেকে ঊর্ধ্বে উঠে পলিটিক্যাল রাজনৈতিক পুঁজি, কারণ এই বড় ধরনের সংস্কার রাজনৈতিক পুঁজি ছাড়া সম্ভব নয়,
এবং সেই রাজনৈতিক পুঁজির নির্মাণটা কিন্তু খুব জরুরি এবং সেটা নির্মাণ হতে হবে এই যে আমাদের আলোচনাগুলোর মাধ্যমে, এবং আলোচনা আপনাদের মধ্যে রাজনৈতিক মহলে হতে হবে, যারা এই যে দায়িত্বপ্রাপ্ত আছেন বিভিন্ন সংস্কার কমিশনের, তাদের জনগণের সাথে। রাষ্ট্র তো চলমান একটা প্রক্রিয়া, রাস্তা তো এখনো হবে, তাই না, হাসপাতাল এখনো হবে, স্কুল এখনো হবে। সেই প্রক্রিয়াতে আমরা কিভাবে, আমরা যেটা বলি অংশীজন, একটা শব্দ খুব পপুলার এখন বাংলাদেশে, এই অংশীজনকে একটু মর্যাদা দিতে হবে। আসলে আমাদের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, মর্যাদার জায়গায় তৈরি করা, বৈষম্যকে শেষ করা, ইনসাফকে প্রতিষ্ঠা করা এবং সম্মিলিতভাবে সবাই অন্তর্ভুক্তিমূলকভাবে আমরা এগুবার পথগুলো যেন পরিষ্কার করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ কথা হচ্ছে, আমরা সবাই এদেশের নাগরিক, যে যে দায়িত্বে থাকি না কেন, একে অপরকে সম্মান করছি কিনা, তার কথা শুনতে রাজি কিনা। কিন্তু শেষ বিচারে শুধু শোনার বিষয় নয়, কারণ কার্যকর সমাধানও দিতে হবে। সমাধানের বিষয়টা কিন্তু নজরের বাইরে গেলে চলবে না, কারণ মানুষ সেবা চায়, সেবা চাইলে সমাধানগুলো প্রয়োজন। তো আমরা এই আকাঙ্ক্ষা, এই আশা এবং এই পরামর্শ দিয়ে এই আলোচনাটা এখানে শেষ করতে চাই এবং আশা করছি এই যে কার্যকর প্রশাসনের যে আকাঙ্ক্ষা উন্মোচিত হয়েছে, সেই পথে আমরা সুনির্দিষ্টভাবে এগুতে পারব। আমরা সাধারণ মানুষের কথা শুনলাম, রাষ্ট্রীয় কার্যক্রমে জড়িতদের কথা শুনলাম, রাজনীতিবিদদের কথা শুনলাম এবং জানলাম যে রাষ্ট্রীয় সেবা পেতে বিড়ম্বনার বেশ কিছু দিক, বিশেষ করে দালাল নির্ভরতা। আমরা জানলাম কিভাবে মেধার মূল্যায়ন এবং মেধার অপচয় কাঠামোগত কারণে এখনো হয়ে যাচ্ছে। আমরা এটাও জানলাম ঔপনিবেশিক সংস্কৃতির এখনও কিভাবে চলমান রয়েছে এবং সবশেষে আমরা চেষ্টা করলাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কার্যকর প্রশাসনের সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেওয়া যায়। কয়েকটি বিষয় এখানে খুব জোরালোভাবে উঠে এসেছে। একটি তো সংস্কারের সুনির্দিষ্ট পদক্ষেপ, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, এগুলো চিন্তা করতেই হবে। কিন্তু তার চেয়ে বড় আরও দুটো জিনিস এসছে। সেটি হচ্ছে যে আমাদের সমাজ এবং রাষ্ট্র, বিশেষ করে প্রশাসনের মধ্যে আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, সেটাকে পুনর্নির্মাণ করা দরকার। এটা অনেকাংশে ভেঙে পড়েছে, আস্থা পাচ্ছে না মানুষ, আবার মানুষকেও বিশ্বাস করছে না প্রশাসন। এই জায়গাটা মেরামত করাটা অত্যন্ত জরুরি। সেখানে রাজনীতিবিদদের সমর্থন দরকার এবং রাজনৈতিক পরিমণ্ডলে এই বিষয়টা কি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে রাজনীতিবিদরা যদি শুধুমাত্র প্রশাসনকে একটা জমিদারি সুযোগ এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে এই প্রশাসনকে তাদের যে বৃহত্তর লক্ষ্য তার প্রয়োজনে কিভাবে ঢেলে সাজাতে পারেন, সেই আলোচনাটা তাদের মধ্যে খুব জোরালো আলোচনার দরকার। এই রাজনৈতিক পুঁজিটা খুব দরকার। আমরা এখানে এই পর্ব শেষ করছি। যে যেখান থেকে পর্বটি দেখার সুযোগ হয়েছে তাদের প্রতি শুভেচ্ছা রইল।